আজকের ভিডিওটা তাদের জন্য যে সমস্ত মারা মানে সেই সমস্ত মাদের জন্য যারা ছেলে মেয়েদের পরীক্ষার জন্য অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলে এবং পরে এই স্ট্রেসটাই তাদের কাছে এতটাই হেভিনেস ক্রিয়েট করে যে আইদার তাদের শরীর খারাপ হয় বা তারা খুব রেস্টলেস ফিল করে। আজকেই আমি কেকার কাছ থেকে সবার আগে রিকোয়েস্টটা পেয়েছি যে দিদি আমাদের জন্য কিছু করো। ছেলের পরীক্ষা খুব সামনে, যতদিন এগোচ্ছে আমার ভেতরে তত বেশি অ্যাংজাইটি আর স্ট্রেস বাড়ছে। আমার মেয়েও 12 দেবে, কিন্তু একটা সময় এরকম ছিল যখন আমিও স্ট্রেস করতাম, আমিও প্রেশার বেড়ে যেত আমার কোনো কারণে। মেয়ের পরীক্ষা এলেই আমার বিপি হঠাৎ করে বেড়ে যেত। বাট লাস্ট 12 to 13 ইয়ার্স যখন আমি মেডিটেশন করছি এবং আমি একটু একটু করে শিখেছি যে কিভাবে ওদেরকে গাইড করতে হয়। এমন নয় যে ওদেরকে অল টাইম আমাদের পজেস করতে হবে, ওরা যা করছে সেদিকে নজর রাখতে হবে। তো সবার আগে আমি বলবো যে স্ট্রেসটাকে কমাও। স্ট্রেস অ্যাকচুয়ালি তুমি যদি স্ট্রেসে থাকো তোমার সবচেয়ে কাছে তোমার সন্তান থাকবে। তো তুমি যদি স্ট্রেস ফিল করো সেম এনার্জি তুমি তোমার সন্তানকে দিচ্ছ। তো সেক্ষেত্রে তোমার ছেলে বা মেয়ে হয়তো খুব পড়াশোনা করছে বাট মেন্টালি ভীষণ প্রেশারে থাকবে। অথচ এটাই যদি তারা খুব স্ট্রেস ফ্রি হয়ে রিল্যাক্সেশনের সাথে এক্সামটা দেয় তখন কিন্তু পরীক্ষা অনেক ভালো হয় এবং তারা মেন্টালি খুব স্ট্রং হয়, তাদের গ্রোথ খুব ভালো হয় ইন ফিউচার। কারণ এটা কারো জীবনের শেষ পরীক্ষা না, লাইফ ইজ ফুল অফ এক্সাম। তো আবার আসবে এক্সাম, আবার তাকে বসতে হবে 10th পর 12th, কিন্তু এত স্ট্রেস লেভেল হাই থাকে যে তখন ওদের মধ্যে আমরা ক্রিয়েট করে দিই যে এক্সামের ইম্পর্টেন্স। আমি জানি এখন খুব বেশি কম্পিটিশন, খুব বেশি রকমের এগুলো করতে হয়, বাট মানে কম্পিটিশন এত বেশি যে আমাদের ওদের ভেতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হয় যে পড়াশোনা তোমাকে করতে হবে, না হলে তোমার সেই জায়গাটা নেই। এগুলো নিয়ে আমার কোনো কিছু বলার নেই, এটা সত্যি করেই আছে। কিন্তু কিভাবে তুমি মেন্টালি ফ্রি থাকবে সেটা তোমার জানার দরকার, তোমার অ্যাওয়ারনেস থাকা দরকার সেখানে। কারণ তুমি যে সন্তানকে জন্ম দিয়েছো, সবার আগে আমরা ভাবি আমার ছেলে মেয়ে মানে তাকে আমি আঁকড়ে ধরছি, মানে আমি জন্ম দিয়েছি মানে আমি তার সমস্তটা আমার হাতে, আমার গ্রিপে। এটা কিন্তু ঠিক না। যখন তুমি স্পিরিচুয়াল জার্নিতে আসবে জানবে যে এভরি সোল ইজ ইন হিজ অর হার সোল জার্নি। সেখানে তোমাকে তুমি যে সন্তানকে জন্ম দিয়েছো সেও কিন্তু তার সোল জার্নিতে আছে। আমি নিজে ল পাস করেছি, আমার ডাবল মাস্টার্স, কিন্তু আমার মেয়ে আর্টে যেতে পছন্দ করেছে। তো ওর স্ট্রিমটা আলাদা চয়েস করেছে, যেখানে আমার ইচ্ছে ছিল ও জুডিশিয়ারি দিক বা ও লতে আসুক, আমি ওকে কিছু সাহায্য করতে পারি। সেখানে কিন্তু ও পুরোপুরি একটা আলাদা ইয়েতে গেছে। প্রথম দিকে যখন আমি স্পিরিচুয়ালিটিতে আসিনি তখন আমি ওকে একটু একটু করে বোঝাতাম যে না, তোকেও আমি আর তোর বাবা যেহেতু এই প্রফেশনের সাথে কোনোভাবে আমরা দুজনই লয়ের স্টুডেন্ট, তো আমি ওকে বলতাম যে হ্যাঁ ঠিক আছে তুমি এসো এখানে, আমি তোমাকে হেল্প করব, কারণ আজকালকার দিনে একটা ব্যাকবোন দরকার হয়। বাট ধীরে ধীরে আমি যখন বুঝতে পারি ওর ভেতরে ওর ইনার ট্যালেন্ট ড্রয়িংয়ের ওপর, ও পেন্টিং করতে ভীষণ ভালোবাসে। আর আমি আমার জীবন দিয়ে দেখেছি, বিইং আ স্টুডেন্ট অফ ল আমি মাস্টার্স করেছি, কিন্তু আমি যখন স্পিরিচুয়ালিটিতে এসেছি তখন আমার জার্নি আরও সুন্দর হয়েছে। আমার সমস্ত দিক থেকে আমার ব্লকেজ যেগুলো আগে ছিল সেগুলো সরে গেল। তো প্রত্যেক মানুষের একটা করে সোল ট্যালেন্ট থাকে, একটা পোটেনশিয়াল থাকে, আর সেই জায়গাটাকে যদি সে চিনে নিতে পারে তার গ্রোথ খুব ভালো হয়। ঠিক সেভাবে তোমার সন্তানকে তুমি একটা টাইম পর্যন্ত গাইড করো, কিন্তু তাকে তার মতো বড় হতে দাও। তুমি যদি একটা ছোট্ট চারা গাছও পোতো না, প্লান্ট করো একটা ছোট্ট, দেখবে তাকে ব্লসম করে, তাকে বাড়ার জন্য তোমাকে স্পেস দিতে হচ্ছে। তেমন প্রত্যেকটা সন্তানকে স্পেস দেওয়ার দরকার বাবা মাদের, প্যারেন্টসদের। অল টাইম গ্রিপ করা উচিত না, হ্যাঁ নজর রাখা উচিত তারা কি করছে না করছে, সেটুকু নজর রাখা উচিত, কিন্তু তাদের একটা স্বাধীনতা দেওয়ার খুব দরকার হয়। সেকেন্ডলি হচ্ছে তুমি তার স্ট্রেংথ তৈরি করো, তুমি নিজে স্ট্রং হও। আমি মাদের জন্য বলবো
যে মারা যদি স্ট্রং হয় তাদের স্ট্রেংথ সন্তানরা পায়, কিন্তু মারা যদি স্ট্রেসে থাকে, মারা যদি অ্যাংজাইটিতে থাকে, তাহলে কিন্তু হয়তো আমি এটা বলছি না যে কি ভালো স্টুডেন্ট রেজাল্ট ভালো করছে না, নিশ্চয়ই করবে, কিন্তু তুমি যদি লং টার্মে দেখো এই ফিয়ারটাকে নিয়ে নিয়ে সে কিন্তু ডিপ্রেশনের পেশেন্ট হবে, কারণ এরপর কিন্তু জার্নিটা আরও বড়, প্রেশার অনেক বেশি থাকবে ওদের। ওরা যদি অল টাইম ওই প্রেশারটাকে ফিল করতে থাকে যে আমাকে কম্পিটিশনে যেতে হবে, আমাকে করতে হবে, তাহলে কিন্তু ওদের ভেতরে প্রচুর পরিমাণে এই ইয়েটা তৈরি হয়ে যাবে, একটা অল টাইম ওরা একটা প্রেশার ফিল করতে থাকবে। বেটার তুমি যদি অল টাইম ওকে এটা বলতে থাকো, ওকে স্ট্রেংথ দিতে থাকো যে গিভ ইউর বেস্ট, লিভ দ্য অল টু ডিভাইন। এটা যদি তুমি বলো সবসময় যে তুমি তোমার বেস্টটা দাও, বাকি রেস্ট যেটুকু আছে ডিভাইনের উপর ছেড়ে দাও। ডিভাইন মানে ও ডেস্টিনি, মানে ওর পুরোটা দিক, বাকিটা এভরি অ্যাকশন আর সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। ও যদি ওর 100% দেয়, নিশ্চয়ই 100% পাবে। কিন্তু এই 100% দেওয়া বা পাওয়াটা একটু ভালো করে ভেবে দেখবে, আমাদের প্রত্যেকের একটা ক্যাপাবিলিটি থাকে, এটা মানতে অসুবিধা নেই যে আমার যেটুকু ক্যাপাবিলিটি আমি সেটুকুই ধারণ করতে পারবো। আমার যদি মারুতি থাকে, মারুতি আচ্ছা চলো আমার একটা অল্টো আছে, কারো একটা ইনোভা আছে, আমি ইনোভার দিকে তাকিয়ে যদি নিজে ড্রাইভ করি আমার অ্যাক্সিডেন্ট হবে। আমাকে আমার অল্টোতে মেনটেনেন্স এবং সেই অল্টোতে যখন আমি ড্রাইভ করছি, আমি যখন রাইড নিচ্ছি, আমাকে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে আমার ডেস্টিনেশনের দিকে, আমি যেখানে পৌঁছাবো আমার আলটিমেটের দিকে। যে ইনোভাতে আছে সে তারটা দেখবে। আমি যদি ঠিক মতো সেখানে পৌঁছাতে পারি, ইন ফিউচার আমার সেলফ কনফিডেন্স, আমার সাকসেস আমাকে একদিন ইনোভা এনে দেবেই। তো প্রত্যেক মাকে তার সন্তানের পাশে শক্তি হিসাবে দাঁড়াতে হবে, তাকে বোঝাতে হবে যে আমি সবসময় তোমার পাশে আছি। নিশ্চয়ই তুমি অ্যাজ এ অ্যালার্ম ক্লক কাজ করো, রিমাইন্ডার দাও যে এটুকু সময় আছে, তোমাকে এতটা করতে হবে। অনেক সময় বাচ্চারা এত বেশি প্রেশার পায়, লেজি হয়ে যায়, স্কিপ করে, তখন ওকে তুমি বসে কোয়ালিটি টাইম দাও, যে ওকে বোঝাও যে ওর থেকে পালাচ্ছে, পড়াশোনার থেকে পালাচ্ছে না। ওকে ধীরে ধীরে গল্পের মাধ্যমে ছোট্ট ছোট্ট করে বোঝাও কীভাবে ওর জায়গাতে ও 100% দিতে পারে। তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, তোমার লাইফে তুমি কিভাবে তোমার প্রবলেম থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসছো। আর তখনই দেখবে তুমি যে ওকে স্ট্রেংথ দেবে, তোমার লাভ অ্যান্ড কেয়ার দেবে, র্যাদার অল টাইম শাউটিং, অল টাইম তাকে প্রেশার ক্রিয়েট করা যে এটা আমার শাসন, আমি সেই শাসনে করছি, এটা না করে যদি তুমি দাও, আজকালকার বাচ্চারা তো আরও বেশি সেন্সিটিভ, তুমি যদি ওকে স্ট্রেংথ দাও তাহলে কিন্তু ওর ভিতটা, ফাউন্ডেশনটা খুব সুন্দর হবে। ইন ফিউচারে অনেক এক্সাম আছে যেখানে ও খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। তার সাথে তোমার হিলিং দেওয়ার দরকার, প্রত্যেকের জানা উচিত কীভাবে হিলিং কাজ করে, কীভাবে এনার্জেটিক্যালি তুমি একজনকে তোমার পিওর এনার্জি দিয়ে কীভাবে তাকে তুমি স্ট্রেংথ দিতে পারো, এটা প্রত্যেক মায়ের শেখার দরকার। থার্ড হচ্ছে যে জিনিসটা আর একটু ইম্পর্টেন্ট, সেটা হলো তুমি যেমন পাশে থাকছো, আমি এটা কখনো বলবো না যে লাভ কেয়ার সবসময় পোলাইটনেস, কারণ সূর্যের আলোরও দরকার হয়। তো যখন তুমি বুঝবে সেখানে খুব উইথ ডিটারমিনেশন তুমি সেই জায়গাটাকে শক্ত হাতে ধরতে পারো, বাট তার মানেই নয় যে তুমি তাকে মারধর করে একটা হইচই করে একটা বিশাল কিছু করে ফেলতে পারো, সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না, বরঞ্চ সে আরও বেশি সেই জিনিসটাকে সিনক্রিট করে আরও বড় করে তুলবে। বেটার তুমি কনফিডেন্টলি ওকে বোঝানোর চেষ্টা করো যে এটা ভালো এটা খারাপ, দুটো চয়েস তোমার কাছে আছে, যে চয়েসটা তুমি নেবে সেরকম তোমার লাইফে প্রবলেম আসবে, আর সেরকম তোমার লাইফে কমফোর্ট জোন তুমি পাবে, তাকে চয়েস করতে দাও। বাট যখন তুমি দেখবে সে এই সব কিছুর ওপরে চলে যাচ্ছে, যেখানে তুমি তাকে কন্ট্রোল করতে পারছো না, অবশ্যই সেখানে তোমার মেন্টাল স্ট্রেংথ দরকার তাকে আটকাবার জন্য। তখন অবশ্যই সূর্যের যেমন প্রখর তাপ দেখবে, সারা দিনে 2 ঘন্টা সূর্যের প্রখর তাপ লাগে, সারা দিন কিন্তু থাকে না, সেটা 12টা থেকে 2টো, বাইরে গেলে তুমি ঝলসে যাবে। ঠিক তেমনভাবে কিছুটা সময় কিন্তু তোমাকে এটা বুঝিয়ে দেওয়ার দরকার হবে যে তুমি এই জিনিসটাকে হতে দিতে চাও না বা হবে না,
এবং এটা হলে ওর কি পরিণতি হতে পারে সেটাও তোমাকে বুঝিয়ে দিতে হবে তোমার বিহেভিয়ার দিয়ে। যখনই তুমি এটা করবে তুমি দেখবে ম্যাক্সিমাম টাইম বাচ্চারা যেটা সবচেয়ে বেশি বোঝে, ওরা অ্যাটেনশন পেতে চায়। ওদের যদি কোথাও একটু নেগলিজেন্স ক্রিয়েট হয় ওদের সবচেয়ে বেশি কষ্ট হয়। সেই জায়গাটা ওকে বুঝিয়ে দেওয়ার দরকার যে আমরা মা বাবারা যেটা করছি সেটা করতে বাধ্য নই, আমরা তোমার ভালোর জন্য করছি, কিন্তু তুমি যদি সেই জায়গাটা না দেখো তখন তুমি আমাদের আরেকটা রূপও দেখতে পারো। কিন্তু সেটার মানে কখনোই এরকম নয় তুমি প্রচণ্ড বকাবকি করলে, তোমার মুখে যা এলো বলে দিলে, যা ছিল ছুঁড়ে মেরে দিলে। আজ থেকে 10 বছর আগে আমার রাগটাও ছিল, আমি করিনি যে তা না, মানে সারা বছর হয়তো একবার রেগে গেলাম, মেয়ের ওপরে প্রচণ্ড বকাবকি করতাম। বাট দিনে দিনে যত মেডিটেশন করেছি এখন ফিল করি যে কোনো নেগেটিভ থিঙ্কিং করা বা এই ধরনের ইরিটেশন নিজের মধ্যে হলে নিজেরই পিস অফ মাইন্ড নষ্ট হয়ে যায়। তো সেই জন্য সব মাকে বলবো, পরীক্ষা আসছে, ব্রিদিংয়ের মাধ্যমে এখন যারা মেডিটেশন শেখোনি, আমার কাছে সবচেয়ে আগে যে নামটা মনে পড়ছে, কেকা বারবারই বলছে যে পরীক্ষা এক্সাম শেষ হলেই আমি মেডিটেশন শিখবো। কিন্তু যতদিন তুমি না শিখছো, যে মুহূর্তে অনুভব করবে যে তুমি ইরিটেশন ফিল করছো, তোমার অ্যাঙ্গার ইস্যু আবার ক্রিয়েট হচ্ছে, জাস্ট ফোকাস অন ইউর ব্রেথ, নিঃশ্বাসের দিকে সঙ্গে সঙ্গে সমস্ত কনসেন্ট্রেশন নিয়ে নিজের নিঃশ্বাসের দিকে তুমি ইনহেল করবে, এক্সহেল করবে। দেখবে যখন তুমি খুব রাগে থাকবে তখন তোমার ভেতরে তোমার ব্রিদিং খুব ফাস্ট হয়, ঠিক আছে? এটা লক্ষ্য করে তুমি কি করবে, ধীরে ধীরে স্লো ডাউন করবে, নিজেকে নিজে বলবে স্লো ডাউন স্লো ডাউন, আর নিঃশ্বাসটা ডিপ নেওয়ার চেষ্টা করবে। ইনহেল করবে ডিপলি, এক্সহেল করবে স্লোলি স্লোলি। দেখবে আস্তে আস্তে, কারণ আমাদের মন আর শরীর আত্মা তিনটে একসাথে অ্যালাইনমেন্টে থাকে। তো মনের সাথে শরীরের যে সংযোগটা, তার মধ্যে যে ব্রিজটা, সেটা হচ্ছে ব্রেথ, সেটা নিঃশ্বাস। তো সেটা যখন স্লো ডাউন হতে থাকে তোমার ভেতরে মনও কিন্তু আস্তে আস্তে, যত নিঃশ্বাস দেখবে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, মানে স্লো হচ্ছে, সাথে সাথে তোমার মন কিন্তু স্লো ডাউন হবে। যত রাগ, যত দুঃখ যন্ত্রণা একসাথে গ্যাদার হয়েছিল সেটা কিন্তু আস্তে 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 চলে যাবে। তুমি একাগ্র হতে পারবে কোনো একটা বিষয়, মেবি ব্রেথের দিকেই তুমি একাগ্র হলে খানিক্ষণ পর দেখবে তুমি অনেকটা রিলিজ করেছো এবং তুমি অনেকটা বেটার ফিল করছো। খুব তাড়াতাড়ি ছোট্ট একটা শর্ট মেডিটেশন অন ব্রেথ আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেবো, যে কীভাবে থ্রু ইয়োর থট তুমি ব্রেথকে ইনহেল করছো, মানে কীভাবে ইনহেল করবে, কীভাবে এক্সহেল করবে তোমার অ্যাঙ্গার ইস্যুকে। ইনহেলেশনের সময় পিস নেবে, এক্সহেলেশনের সময় তোমার যা প্রবলেম, যে ইস্যুটা থাকবে সেটাকে তুমি এক্সহেল করতে পারবে। অ্যান্ড খুব তাড়াতাড়ি তুমি দেখবে তুমি একদম শান্ত, যেটা তোমরা আমাকে বলো দিদি শান্তি চাই, সেই শান্তিটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। অ্যান্ড অল দ্য বেস্ট অফ গ্রেস ফর অল মাই স্টুডেন্টস যারা 10th আর এক্সামের জন্য, সবচেয়ে কাছের এক্সামগুলোর জন্য যারা প্রিপেয়ার হচ্ছ, তোমাদের সবার জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা। খুব ভালো।